একজন বিরোধী দলনেতার নাক থেকে রক্ত ঝরছে, তার এক পায়ে জুতো নেই, পুলিশ তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। আর এই দৃশ্যটা দেখে পুরো ভারতবর্ষে এমন একটা ঝড় উঠেছে যেটা এখন আর কারো পক্ষে থামানো সম্ভব হচ্ছে না। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর খবরটা হলো, এই ঝড়ের মধ্যে ভারতের রাজনীতিতে এমন একজন মানুষের নাম উচ্চারিত হচ্ছে যাকে অনেকেই ভুলে যেতে বসেছিলেন। আর সেই মানুষটি হলেন মমতা ব্যানার্জি। কিন্তু প্রশ্ন হলো, ছাত্র আন্দোলনের এই দাবানলে কি সত্যি মমতার পুনরুত্থান ঘটতে যাচ্ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক মরীচিকা? উত্তরটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ এই গল্পের প্রতিটি বাঁকে এমন কিছু তথ্য লুকিয়ে আছে যেগুলো জানলে আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলুন শুরু করি সেই রাত থেকে। 19শে জুলাই দিল্লির রাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধর্নায় বসেছেন। তার দাবি দুটি। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এখনই সরাতে হবে। দ্বিতীয়ত, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা দুর্নীতি নিয়ে সংসদে বিশদ আলোচনা করতে হবে। সরকারের প্রতিক্রিয়া কি হলো? তারা সংসদে আলোচনার ব্যাপারে একটু নমনীয়তা দেখালেও ধর্মেন্দ্র প্রধানকে সরানোর প্রশ্নে একদম অনড়। আর এরপরই যেটা ঘটল সেটা ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। মধ্যরাতে দিল্লি পুলিশ এলো, রাহুল গান্ধীকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হলো। ধস্তাধস্তিতে তার এক পায়ের জুতো খুলে পড়ে গেল, তার নাক থেকে রক্ত গড়িয়ে পড়ল, তাকে থানায় নিয়ে যাওয়া হলো, আটক করা হলো, মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। একটি ছবি, শুধু একটি ছবি। রাহুল গান্ধী দাঁড়িয়ে আছেন, এক পায়ে জুতো নেই, নাক থেকে রক্ত গড়াচ্ছে, চোখে ক্লান্তি, কিন্তু পরাজয় নেই। এই একটি ছবি গোটা ভারতের রাজনৈতিক সমীকরণকে নতুন করে লিখতে শুরু করেছে। ভাবুন একবার, যে রাহুল গান্ধীকে নিয়ে বছরের পর বছর ধরে মজা করা হয়েছে, পাপ্পু বলে উড়িয়ে দেওয়া হয়েছে, সে রাহুল গান্ধী আজ ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে পুলিশের লাঠির মুখে রক্তাক্ত হচ্ছেন। এই দৃশ্যটা ভারতের তরুণ প্রজন্মের মনে কী প্রভাব ফেলছে সেটা বোঝার জন্য যন্তর মন্তরের দিকে তাকালেই যথেষ্ট। কাস্টডি থেকে ছাড়া পেয়েই রাহুল গান্ধী 2 মিনিট 15 সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলেন। শান্ত গলায়, কোনো চিৎকার নেই, কোনো আক্রোশ নেই, শুধু একটি স্পষ্ট বার্তা। সরকারকে বললেন, আমরা 3 ঘন্টার বিতর্কের জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রীর সামনে এই শান্ত আত্মবিশ্বাস, এই নিয়ন্ত্রিত ক্ষোভ, এটাই হয়তো মোদী সরকারের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ দিকটা অন্য জায়গায়। অনেকেই ভেবেছিলেন পুলিশের এই দমনের পর যন্তর মন্তর ফাঁকা হয়ে যাবে, ছাত্ররা ভয়ে পিছিয়ে আসবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। ড্রোন শট আর গ্রাউন্ড ভিডিওতে দেখা যাচ্ছে 19শে জুলাইয়ের রাতের চেয়ে পরের দিন মানুষের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। যন্তর মন্তর থেকে জনপথ, কেরালা হাউস থেকে পুরো পার্লামেন্ট স্ট্রিট, সবকিছু জনসমুদ্রে পরিণত হয়েছে। এতটাই ভিড় যে একদম এগোনোর জায়গা নেই। এই দৃশ্যটা কি পরিচিত লাগছে? মনে পড়ছে ঢাকার শাহবাগ বা জিগাতলার কথা। ঠিক একই চিত্র, পুলিশ মারলো আর মানুষ বাড়লো। আর ঠিক এই মুহূর্তে ভারতের রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর সেই সমীকরণের কেন্দ্রে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এখন প্রশ্ন হলো, ছাত্র আন্দোলনের সাথে মমতা ব্যানার্জির কী সম্পর্ক? সেটা বুঝতে হলে ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতাটুকু একটু গভীরভাবে দেখতে হবে। মোদী সরকার এই মুহূর্তে যে সংকটে আছে সেটা শুধু ছাত্রদের সংকট নয়, এটা একটি বহুমাত্রিক রাজনৈতিক সংকট। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিক দলগুলোর কাঁধে ভর দিয়ে সরকার চালাচ্ছেন মোদী। সংসদে বিরোধী দল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, আর রাজপথে ছাত্ররা অদম্য। এই পরিস্থিতিতে ভারতের বিরোধী রাজনীতিতে কে নেতৃত্ব দেবে, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কংগ্রেস একটি শক্তি, কিন্তু তারা একা এই যুদ্ধে জিততে পারবে না। এখানে মমতা ব্যানার্জির প্রাসঙ্গিকতা। মমতা ব্যানার্জি ভারতের সেই বিরল রাজনীতিবিদদের একজন, যিনি একাধিকবার বিজেপির সর্বশক্তি নিয়ে আসা আক্রমণ প্রতিহত করেছেন। পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচনে মোদী এবং অমিত শাহ যে পরিমাণ শক্তি ঢেলেছিলেন সেটা ছিল অভূতপূর্ব। কিন্তু মমতা জিতেছিলেন, শুধু জেতেননি, বিজেপিকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। এখন ভারত জুড়ে যে ছাত্র আন্দোলন চলছে, সেই আন্দোলনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এবং মমতার ঘনিষ্ঠ রাজনৈতিক বলয়ে একটি শক্তিশালী বার্তা উঠে আসছে। সে বার্তাটা হলো, মমতা ব্যানার্জি একমাত্র বিকল্প। তার সমর্থকরা প্রকাশ্যে বলছেন মমতা আবার ক্ষমতায় আসবে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, মমতা নিজের ঘরেও কি ঠিক আছে? উত্তরটা হলো না। তৃণমূল কংগ্রেসের ভেতরে বিশ্বাসঘাতকতার একটি ধারা দেখা গেছে। বেশ কয়েকজন বড় নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নাম এসেছে। এই পরিস্থিতিতে তৃণমূলের
তৃণমূল পর্যায়ের কর্মীরা যে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা অত্যন্ত আবেগময় এবং শক্তিশালী। একজন তৃণমূল কর্মী বলছেন, কুমাতা হয় না, কুসন্তান হয়। মায়ের জন্য সময় খারাপ, তখন যারা মায়ের পিঠে ছুরি মেরে চলে গেল তাদের সমাজও ক্ষমা করে না। এই আবেগ, এই ক্ষোভ, এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা একটি গভীর রাজনৈতিক অনুভূতির প্রকাশ। আর এখানেই একটি চমকপ্রদ বিশ্লেষণ আছে। তৃণমূলের কর্মীরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। তারা বলেছেন যে নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, তারা ফেসবুক পোস্ট করার সময় কমেন্ট বক্স বন্ধ করে রাখছেন। কেন? কারণ তারা জানেন কমেন্ট বক্স খোলা রাখলে মানুষের আসল প্রতিক্রিয়া সামনে চলে আসে, আর সেই প্রতিক্রিয়া তাদের জন্য সুখকর হবে না। অন্যদিকে তৃণমূলের কর্মীরা তাদের সব পোস্টে কমেন্ট বক্স খোলা রাখছে। এই ছোট্ট বিষয়টাকে কিন্তু অনেক বড় কথা বলে। যে দল কমেন্ট বক্স বন্ধ করে সে দল জনগণের কাছ থেকে ভয় পায়, আর যে দল কমেন্ট বক্স খোলা রাখে সে দল জনগণের সমর্থনে আত্মবিশ্বাসী। আর ঠিক এখানে মমতা ব্যানার্জির ভূমিকাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের বিরোধী রাজনীতি মমতা একটি অনন্য অবস্থানে আছেন। তিনি কংগ্রেসের মতো দুর্বল নন। তিনি একটি রাজ্যে শক্তভাবে ক্ষমতায় আছেন, তার নিজস্ব সাংগঠনিক কাঠামো আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি মোদীকে পরাজিত করার ট্র্যাক রেকর্ড রাখেন। কিন্তু মমতার সামনে চ্যালেঞ্জ কম নয়। দলের ভেতরে বিশ্বাসঘাতকতা, জাতীয় পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা এবং কংগ্রেসের সাথে সম্পর্কের জটিলতা, এগুলো তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে একটা কথা অনস্বীকার্য, ভারতের রাজনীতিতে এই মুহূর্তে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্য একজন শক্তিশালী নেতার প্রয়োজন। কংগ্রেসের রাহুল গান্ধীকে রক্তাক্ত মুখ নিয়ে একটি প্রতীক হয়ে উঠেছেন ঠিকই, কিন্তু প্রতীক আর নেতৃত্ব এক জিনিস নয়। মোদীকে সরাতে প্রয়োজন কঠোর সাংগঠনিক শক্তি, মাঠ পর্যায়ের নিয়ন্ত্রণ এবং জনমনে একটি বিশ্বাসযোগ্য বিকল্পের ছবি তুলে ধরা। মমতা কি সেটা পারবেন? এই মুহূর্তে সেটা বলা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, ভারতের রাজনৈতিক ভূদৃশ্য দ্রুত বদলাচ্ছে। ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন, বিরোধী দলের ঐক্য, এই তিনের সমন্বয়ে যে ঝড় তৈরি হচ্ছে সেটা মোদির জন্য অত্যন্ত বিপজ্জনক। আর এই পুরো পরিস্থিতিতে একটি গভীর সত্য উঠে আসছে, সেটা হলো গণতন্ত্রেই জনগণের শেষ কথা বলে। আপনি যত বড় নেতাই হন, যত শক্তিশালী সরকারি গঠন করুন, যখন সাধারণ মানুষ তার রুটিরুজির জন্য, তার সন্তানের শিক্ষার জন্য, তার গণতান্ত্রিক অধিকারের জন্য রাস্তায় নামে, তখন কোনো ব্যারিকেড, কোনো লাঠিচার্জ, কোনো গ্রেফতার সেই জনজোয়ার ঠেকাতে পারে না। কিছুদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল ভারতের নাগরিকরা সুবিধাবাদী হয়ে গেছেন, মুখে দেশের জন্য জান দেওয়ার কথা বলেন, কিন্তু নিজের এলাকায় একটি অন্যায়ের প্রতিবাদ করার সাহস দেখান না। আজ দিল্লির যন্তর মন্তর সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিচ্ছে। হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশ একে অপরকে চেনেও না, তারা একটি সাধারণ লক্ষ্যে এসে জড়ো হয়েছেন। আর এখানেই বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে গভীর মিলটা। বাংলাদেশেও কিন্তু একটি সময় যখন ছিল, মানুষ ভেবেছিল এই সরকারকে কেউ সরাতে পারবে না, কিন্তু যখন তরুণ প্রজন্ম সিদ্ধান্ত নিল যে তারা আর সহ্য করবে না, তখন কোনো কিছুই তাদের থামাতে পারেনি। ভারতে এখন ঠিক এই মুহূর্তটাই চলছে। তরুণ প্রজন্ম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা আর পিছু হটবে না। প্রশ্ন শুধু এই আন্দোলনের ফলাফল কি হবে। মোদী কি শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে সরাবেন, নাকি আরও কঠোর হবেন? আর যদি আরও কঠোর হন, তাহলে কি ভারতেও বাংলাদেশের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মোদী পরবর্তী ভারতে কে নেতৃত্ব দেবে? রাহুল গান্ধী নাকি মমতা ব্যানার্জি, নাকি এমন কেউ যার নাম এখনও জানেন না ভারতের মানুষ? আপনার কি মনে হয় কমেন্টে জানান। কারণ এই মুহূর্তে ভারতের রাজনীতিতে যে দাবার ছক সাজানো হচ্ছে, সেখানে প্রতিটি চাল গুরুত্বপূর্ণ, আর শেষ চালটা কার হাতে সেটা এখনও কেউই জানে না। একটি কথা মনে রাখবেন, রাহুল গান্ধীর সেই এক পায়ে জুতোহীন ছবিটা, সেটা শুধু একটি ছবি নয়, সেটা একটি সরকারের ভেঙে পড়ার পূর্ব লক্ষণও হতে পারে। ইতিহাস বলে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো ভেঙে পড়েছে যখন সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে। ভারতে সেই বাঁধ ভাঙতে শুরু করেছে। প্রশ্ন শুধু জলস্রোত কত দূর যাবে।